এ হলো গঙ্গা, আজকের গল্পের মূল চরিত্র। তার মনটা নামের মতোই পবিত্র। সাংসারিক টানা পড়েনে গঙ্গা তার প্রথম বিয়েকে টিকিয়ে রাখতে পারেনি। 7 মাস বৈবাহিক জীবন অতিবাহিত করার পর অবশেষে ডিভোর্স হয়ে যায়। পারিবারিক চাপে তাকে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিতে হয়। স্বামী তনয় ও কন্যা তিন্নিকে নিয়ে গঙ্গার ছোট্ট সংসার। আজ কাজে যাবে না? শ্রমিক ধর্মঘট, আজও কারখানায় হয়তো তালা ঝুলছে, একটু বেলা করে বেরোবো। তনয়ের কারখানা এখন তেমন ভালো চলে না, তাই সংসারের হাল ধরতে গঙ্গাকে এক প্রাইভেট কোম্পানিতে চাকরি নিতে হয়। গতকাল অফিস থেকে ফেরার পথে 2 হাত জলের বিলটা আমি দিয়ে এসেছি। ঘর ভাড়ার টাকাটা রেখে দিয়েছি, বাড়ির মালিক এলে দিয়ে দিও। আমাদের ঘর ভাড়া তো 5,000 টাকা, তুমি হয়তো ভুল করে 1,000 টাকা বেশি রেখে দিয়েছ। ভুল করে নয়, আমি ইচ্ছে করেই 1000 টাকা বেশি রেখেছি। ইচ্ছে করে কেন? কাল তুমি মহেশদার দোকানে একটা শার্ট পছন্দ করেছিলে, কিন্তু ওটা না নিয়েই ফিরে এসেছো। তুমি জানলে কি করে? তিন্নি বলেছে। এই সবকিছু মাকে বলতে হবে? দূর থেকে দেখে শার্টটাকে যতটা ভালো লাগছিল, কাছে গিয়ে বুঝলাম তেমন সুবিধের নয়, তাই নিইনি। তোমার দ্বারা আর মিথ্যে বলা হলো না। খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলার চেষ্টা করো ঠিকই, কিন্তু ওই ধরা পড়ে যাও। একি আমার বীর পুরুষের চোখে জল। আমি কর্মহীন হয়ে ঘরে বসে রয়েছি, আর তুমি সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছ। আমার মাঝে মাঝে মনে হয়, জানো, হয়তো আমি তোমার যোগ্য স্বামী হতেই পারিনি। মাস শেষে টাকার মোটা বান্ডিল স্ত্রীর হাতে তুলে দিলেই যদি যোগ্য স্বামী হওয়া যায়, তবে আমি বলবো তোমার মতো অযোগ্য স্বামী আমার ভালো। যেখানে অর্থের থেকে ভালোবাসার হিসেব নিকেশটা বেশি হয়। আমি ভালোভাবে অফিস পৌঁছেছি কিনা, আমি সময়ে টিফিন খেয়েছি কিনা, আমার ফিরতে দেরি হলে ল্যাম্পপোস্টের নিচে আমার জন্য অপেক্ষায় বসে থাকা, এগুলো একজন অযোগ্য স্বামীর পক্ষেই সম্ভব। আচ্ছা, তোমার মনে পড়ে কারখানা বন্ধ হয়ে গেলে যখন আমরা বাড়িঘর বেচে এই ভাড়া বাড়িতে এসে উঠি, সেইবার জন্মদিনে তুমি আমায় সেফটি পিন উপহার দিয়েছিলে। কি করব বলো, মানিব্যাগে দেখি 50 পয়সা পড়ে আছে, আর 50 পয়সায় সেফটি পিনের থেকে বেশি কিছু হচ্ছিল না। আমায় সেফটি পিনটা উপহার দিতে তুমি যা সংকোচ বোধ করেছিলে। সেফটি পিনটার মূল্য খুব সামান্য হলেও তাকে ঘিরে যে ভালোবাসা, তার মূল্য অসামান্য। আচ্ছা শোনো, আজ ফিরতে একটু দেরি হবে। বেশ কিছুদিন হলো মায়ের শরীরটা ভালো নেই। অফিস শেষ করে মায়ের সাথে দেখা করতে যাব। তুমি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিও। দেখেছো, অনেক দেরি হয়ে গেল। তুমি কিছু ভুলছো না তো? মানি ব্যাগটা খুলে দেখো, আমি আপনার হাত খরচ দিতে ভুলিনি মশাই। তুমি আমায় পাপ্পি দিতেই ভুলে গেছো। তুমি না পারো, সামনে মেয়ে বসে আছে। আমি চোখ বন্ধ করছি, তোমরা পাপ্পি চাপ্পি তাড়াতাড়ি সেরে নাও। তুমি না বড্ড পাকা হয়েছো। তুমি মামনিকে একদম বকবে না বলে দিচ্ছি। তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা ভীষণ পাজি হয়েছে। আজ আমায় কি বলে জানো? গঙ্গা, এই ভেজা চুলে তোমায় না হেব্বি হট লাগছে। আরো বলো মেয়ের সামনে কথাগুলো।
এখন কেমন আছেন মা? ভালো। আমি কিন্তু আপনাকে ভীষণ বকবো। আপনি প্রেশারের ওষুধগুলো ঠিকঠাক নিচ্ছেন না কেন? ডাক্তারবাবু আমাকে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে। ডাক্তারে এরকম বলেই থাকে। এসব বলে আপনি আমায় এড়িয়ে যেতে চাইছেন। টর্চ দিয়ে জিভটা একবার ভালো করে দেখলো আর মাসকাবারি ফর্দের মতো ওষুধ লিখতে শুরু করলো। বোঝো না, এগুলো ওদের চাল। ওরা ওষুধের দোকানেও কমিশন খায়। ওষুধ না খাওয়ার জন্য আপনার হাজার বাহানা শুরু হয়ে যায়। তোমার বিশ্বাস হচ্ছে না তো প্রেসক্রিপশনটা খুলে দেখো। এই ওষুধগুলো ডাক্তারের চেম্বারের আশেপাশের ফার্মেসি ছাড়া পাবেই না। অত শত বুঝি না, আমি সব ওষুধ এনে দিয়েছি, সময় মতো খাবেন। ডিভোর্সের পরও তুমি আমার জন্য এত ভাবো? ডিভোর্স আপনার ছেলের সাথে হয়েছে। আপনি কখনো শুনেছেন মা মেয়ের সম্পর্কে ডিভোর্স হয়? আমি খুব চেষ্টা করেছিলাম জানো, তোমাদের ডিভোর্সটা আটকানোর, কিন্তু পারলাম না। থাক না মা এসব কথা। সেই ভালো। এখন কি লাভ ওসব ভেবে? তুমি তো অফিস থেকে এসেছো, নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। রান্নাঘরে মুড়ি ঘন্ট ঢাকা আছে, খেয়ে নাও। মুড়ি ঘন্টটা খুব ভালো হয়েছে। কে রেঁধেছে মা? সাগরই রেঁধেছে। বাপ্পা, আমি একদিন রান্নাঘরে যেতে বলেছিলাম। আপনার ছেলে আমায় কি বলেছিল জানেন? গ্যাসে সবজি বসানো আছে, তুমি একটু দেখো। হ্যাঁ, আমি মাছটা কেটে নিয়ে আসি। রান্নাঘরে মেয়েদের পূর্ণ অধিকার, ওখানে পুরুষ প্রবেশ নিষেধ। পারবে না সেটা সোজাসুজি বললেই তো হয়। কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ওর হলো ওই একই অবস্থা। সাগর কি এখনো রাত করেই বাড়ি ফেরে? তুমি যে সাগরকে চিনতে, সেই সাগর আর এই সাগর সম্পূর্ণ আলাদা। তুমি চলে যাওয়ার পর সাগর বুঝতে পারে তুমি ওর প্রয়োজন নও, প্রিয়জন ছিলে। মা, বিভাসবাবু কিছুতেই মানলেন না, তাই চাকরিটা ছেড়ে দিলাম। মাত্র 6টা মাসের তো ব্যাপার। তাছাড়া জয়া তো ছিল আমার দেখাশোনার জন্য। তুই মিছিমিছি আমার জন্য এত ভাবছিস। তোমার শরীরটাও ভালো নেই, এই সময়ে আমার বাইরে যাওয়াটা ঠিক হবে না। এত ভালো চাকরি, তুই চাই বলিস খোকা, তোর চাকরিটা ছাড়া উচিত হয়নি। অন্তত আমার সাথে একবার আলোচনা করা উচিত ছিল। আলোচনা করলে কি হতো? আমায় চাকরিটা ছাড়তে দিতে না। তুমি অসুস্থ শরীর নিয়ে এখানেই পড়ে থাকতে, আর আমাকে বাইরে চলে যেতে হতো। তুমি ভেবো না, যোগ্যতা যখন আছে তখন চাকরির অভাব হবে না। কেমন আছো তুমি? সাগর গঙ্গার কথার জবাব না দিয়েই চলে যায়। মেয়েটা এতদিন পর বাড়িতে এলো, একটা কথা পর্যন্ত বলল না। তুমি কিছু মনে করো না মা। যখন কারোর উপর অধিকারের গণ্ডিটা ছোট হয়ে আসে, তখন চেনা মানুষগুলোকেও অচেনা মনে হয়। আমি কিছু মনে করিনি। অতগুলো দিন ওর সাথে আমি কাটিয়েছি, আমি তো জানি ও কেমন।
আচ্ছা, আমি এখন উঠি। এই তো সবে এলে, একটু বসোই না। বেশি রাত হয়ে গেলে আমি আবার ট্যাক্সি পাবো না। সারাদিন এই চার দেওয়ালেই সময় কাটে। কারো সাথে যে দুটো মন খুলে কথা বলবো তারও উপায় নেই। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়। দেখলে তো, প্রকৃতির ইশারা। তোমার চলে যাওয়াটা প্রকৃতিরও মঞ্জুর নয়। তুমি একবারও তো জানতে চাইলে না আমি কেমন আছি। কেন জানি না, আমার খুব জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো। অল্প কিছু সময়ের জন্য হলেও আমরা আমাদের মনটাকে বদলা বদলি করি, তাহলে তুমি জানতে পারবে আমি তোমায় ছেড়ে কতটা দুঃখে আছি, আর আমিও জানতে পারবো তুমি আমায় ছেড়ে কতটা সুখে আছো। তুমি কোনোদিনই সোজা কথার জবাব সোজাভাবে দিতে শিখলে না। মানুষ একসাথে থাকার শপথ নিয়েও আলাদা হয়ে যায়, অথচ এই পাখি দুটোকে দেখো, তারা তাদের সঙ্গীর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। এত বছর পর তুমি কি আমার ভুলগুলো গোনাতে এসেছো? তেমন হলে হয়তো আমি এখানে কোনোদিনই আসতাম না। সব সময় খুশি মনে থাকি তো, তাই আমার মনের দুঃখটা কেউ বুঝতেই চায় না। বাবা মায়ের পরে যদি আমাকে কেউ এতটুকু ভালোবেসে থাকে, সেটা হলো তনয়। এত খারাপ সময় গেছে, তবু এক ফোঁটা চোখের জল মাটিতে পড়তে দেয়নি। এত সুখের মধ্যেও এক টুকরো কালো মেঘ আমার মনকে রোজ কাঁদায়। রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তুমি চাইলে ডিভোর্সটা আটকাতে পারতে। জোর করে কাউকে সম্পর্কে জড়িয়ে রাখা যায় না। কষ্ট হলেও কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কি দেখছো ভাবে? ভাবছি, ঝড় আর রাগ দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় এরা কতটা ক্ষতি করে দিয়েছে। এই ঝড় জল মাথায় নিয়ে তোমায় আর আসতে হবে না। তাছাড়া তিন্নি ঘরে একা থাকবে নাকি? তাও ঠিক। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তিন্নি কি ঘুমিয়েছে? তোমার মেয়ে ঘুমোবে তবেই হয়েছে। হ্যালো মামনি, জানো আজ বাবা আমায় রাজকন্যার গল্প শুনিয়েছে। এক রাজ্যের রাজকন্যার সাথে আরেক রাজ্যের রাজপুত্রের বিয়ে হয়। রাজপুত্র ভীষণ দুষ্ট ছিল, রাজকন্যাকে খুব কষ্ট দিত। একদিন রাজকন্যা ও রাজপুত্র দুজনেই আলাদা হয়ে যায়। তারপর তারপর তো বাবা এখনো বলেনি। তারপর অন্য এক রাজ্যের রাজপুত্রের সাথে রাজকন্যার বিয়ে হয়ে যায়। সেই রাজপুত্র কি রাজকন্যাকে কষ্ট দিত? সেই রাজপুত্র রাজকন্যাকে ভীষণ ভালোবাসতো। রাজা দুষ্যন্ত শকুন্তলাকে যতটা ভালোবেসেছিল, ঠিক ততটা। আচ্ছা, তুমি শুয়ে পড়ো, কাল সকালে তোমার আবার স্কুল আছে। তোমার মেয়ে তোমায় ছাড়া ঘুমোয় না নিশ্চয়ই? ওর মাকে না হলেও চলবে, কিন্তু বাবাকে চোখে হারায় না। এটা আমার গানের ডায়েরিটা না? তোমার এই একটা স্মৃতি আমার কাছে রয়ে গেছে। তোমারও একটা স্মৃতি আমার কাছে আছে। মামনি, যদি তুমি কখনো জানতে পারো আমি তোমার বাবা নই, সেদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? তুমি যে কি বলো না বাবা,
তুমি তো আমার বাবা, আর তোমায় ছেড়ে আমি কোনো দিন যাব না। বৃষ্টি থেমে গেছে, এখন আমার যাওয়া দরকার। একটা কথা রাখবে? বলো। তোমার রেজিগনেশন লেটারটা এখনো হেডকোয়ার্টার্সে পৌঁছায়নি। এমডিকে মেইল করে রেজিগনেশন লেটারটা রিকল করিয়ে নাও। আমি তো আছি, মায়ের কোনো সমস্যা হবে না। আমি কি তোমায় বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো? যখন প্রথমবার এ বাড়িতে এসেছিলাম তখন একা পথ চলতে নিজেকে খুব অসহায় মনে হতো। যেমন সাগরে মেশার পর গঙ্গা তার নিজের অস্তিত্বকে ভুলে যায়, আজ আমি একা চলতে শিখে গেছি। জীবন তার ছন্দে এগিয়ে চলে, সে কারো অপেক্ষায় থেমে থাকে না। তাকে পাড়ি দিতে হবে আরো আরো অনেক দূরে।